সুপ্রিয় দর্শক, ভিওডি বাংলা নিউজ ন্যারেটিভে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি মঞ্জুর মিলন। আপনারা জানেন যে সমসাময়িক নানা বিষয় নিয়ে আমাদের এই আয়োজন, আর আমাদের এই আয়োজনে যুক্ত হয়েছে একটি বিশেষ আয়োজন, সেটি হলো ডাকসু নির্বাচন 2025। আর এই বিষয়ে আলোচনা করতে আমাদের স্টুডিওতে আমাদের সাথে যুক্ত হয়েছেন ছাত্রদল প্যানেলের মোহাম্মদ মাহমুদুল হাসান। ছাত্রদল প্যানেলের তিনি সদস্য হিসেবে নির্বাচন করছেন ডাকসুতে। ভিওডি বাংলা স্টুডিওতে আপনাকে স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ। আপনি ডাকসুতে নির্বাচন করছেন একজন সদস্য হিসেবে ছাত্রদলের প্যানেল থেকে। 5 আগস্টের পরে আসলে ছাত্রদল মানে আপনারা ক্যাম্পাসে কি কি কাজ করেছেন, যে স্টুডেন্ট বান্ধব বা শিক্ষার্থী বান্ধব যে মেসেজগুলো নিয়ে আপনি যাচ্ছেন বা যাবেন? ধন্যবাদ আপনাকে। আসলে 5 আগস্ট একটি এমন একটি ইভেন্ট বাংলাদেশের রাজনীতিতে, যেটা আমরা যারা ছাত্র রাজনীতি করি বা ছাত্র রাজনীতি করেছি 5 আগস্টের আগে, তাদের জন্য একটা অভিনব একটা সময়। এবং 5 তারিখের পরবর্তীতে আমাদের সার্বিকভাবে সারা বাংলাদেশের রাজনীতিতে, শুধু আমাদের ক্যাম্পাস রাজনীতি নয়, সারা বাংলাদেশের রাজনীতি কিন্তু সার্বিক ভরে ব্যাপক ধরনের পরিবর্তন এসেছে। এবং আমাদের সবচেয়ে বেশি যে সচেতনতার জায়গা ছিল, সেটা শুধু আমি ছাত্রদলের কথা বলবো তা না, ক্যাম্পাসের প্রতিটা শিক্ষার্থীর মধ্যে একটা সচেতনতার জায়গা ছিল এই জায়গায়, যে দীর্ঘ 16-17 বছর আমরা যে অভিজ্ঞতার মধ্যে দিয়ে পার হয়েছি, সেই অভিজ্ঞতার জন্য পুনরাবৃত্তি না ঘটে। এবং সেই জায়গা থেকে আমি মনে করি যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদল এখন পর্যন্ত ক্যাম্পাসে একটি অপ্রীতিকর ঘটনার জন্য কোনো দায়ী নয় এবং কোনো ধরনের অপ্রীতি ঘটনার সাথে সম্পৃক্ত না ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদল। এবং আপনি জেনে থাকবেন হয়তো, আমরা প্রত্যেকটি হলে যে আমরা হল কমিটি দিয়েছি এবং আমাদের যে হল কমিটি হয়েছে, বিভিন্ন কার্যক্রম আমরা ক্যাম্পাসে করছি, দেখা গেছে অন্য সংগঠনগুলো যেগুলো 5 তারিখের পরে প্রতিষ্ঠিত হয়েছে, তাদের কারণে ক্যাম্পাসে অনেক মারামারি হয়েছে, হতাহতের শিকার হয়েছে অনেক শিক্ষার্থী, অনেক নারী শিক্ষার্থী হয়েছে। কিন্তু ছাত্রদল এমন একটি পরিবেশ ক্যাম্পাসকে, আমি মনে করি ক্যাম্পাসকে উপহার দিতে পেরেছে, যেটা স্বপ্ন আমরা করেছিলাম, যেটা স্বপ্ন আমরা দেখেছিলাম, যে প্রত্যেকটি ছাত্র সংগঠন পাশাপাশি দাঁড়িয়ে, একই কাতারে দাঁড়িয়ে, একই স্থানে দাঁড়িয়ে একে অপরের রাজনৈতিকভাবে সমালোচনা করবে, রাজনীতি একজন আরেকজনকে প্রতিদ্বন্দ্বিতা করবে। কিন্তু আমাদের মধ্যে সেই সম্পৃক্ত মানে ব্যক্তিগত সম্পর্ক সমৃদ্ধ থাকবে। আমরা একটা শিক্ষার্থী হিসাবে, একজন শিক্ষার্থী হিসাবে আরেকজন শিক্ষার্থীর সম্মানের জায়গাটা অটুট থাকবে, সেটা যে কোনো রাজনৈতিক মতাদর্শ হোক না কেন। আমাদের যে পারস্পরিক বোঝাপড়া, সেই জায়গাটা ছাত্রদল সফল ছিল। হ্যাঁ, অবশ্যই আমি মনে করি যে সফল, কারণ ছাত্রদল একটা বর্তমানে বলতে গেলে যে এই সময়ের প্রেক্ষাপটে ছাত্রদল একটা বিরাট ইস্যু এবং ফ্যাক্ট। এবং সবচেয়ে বড় বিষয়, ছাত্রদল যদি ক্যাম্পাসে কোনো অপ্রীতি ঘটনা তৈরি করতো বা এই ধরনের ঘটনার দিকে আগাতো, ক্যাম্পাসকে অস্থিতিশীল করার চেষ্টা করতো, তাহলে ক্যাম্পাসে শিক্ষার পরিবেশ যেটা আমরা এখন দেখতে পাচ্ছি, সেটা হয়তো ওরকম থাকতো না। এই জন্য আমি মনে করি যে ছাত্রদলকে এই বিষয়ে ধন্যবাদ দেওয়া উচিত। এবং আমি মনে করি যে ছাত্রদল যে কাজটা করেছে, সেটা আসলে ইতিহাসের পাতায় ভবিষ্যতে একটি স্মরণীয় বিষয় হয়ে থাকে। আপনি মনে করেন সেটা কি ইম্প্যাক্ট পড়বে এই নির্বাচন, ডাকসু নির্বাচনে? আমি অবশ্যই একটা জিনিস মনে করি, যে আমাদের ডাকসুটা নির্বাচনের শিক্ষার্থীরা তাদের উপরে আস্থা রাখবে যারা আস্থা রাখার যোগ্য, বিশ্বাস করার যোগ্য। দেখেন, আমরা যারা 5 তারিখের পূর্বে রাজনীতি করেছি, ছাত্রদল সহ বিভিন্ন সংগঠনই 5 তারিখের ফেসিবাদের বিরুদ্ধে রাজনীতি করেছে, আমরা কিন্তু জানতাম না যে আদতে হাসিনার পতন হবে কিনা। আমরা কিন্তু কোনো লোভ, লালসা, আকাঙ্ক্ষা নিয়ে কিন্তু রাজনীতি করিনি। আমরা একটা আদর্শের জায়গায়, একটা নীতির জায়গায়, একটা অন্যায়ের প্রতিবাদ আমাদের করা উচিত নৈতিক জায়গা থেকে, সেই জায়গা থেকে দাঁড়িয়ে কিন্তু আমরা রাজনীতিটা করেছি। সেই জায়গায় দাঁড়িয়ে এই ধরনের নেতৃত্ব, আমি মনে করি যে যারা 5 তারিখের পরে ক্যাম্পাসের নেতৃত্ব তৈরি হয়েছে, তাদের থেকে অনেক বেশি আস্থাশীল এবং বিশ্বাসযোগ্য। কারণ আমার কাছে যেটা মনে হয় যে এই যারা 5 তারিখের পূর্বে রাজনীতি করেছে বা রাজনীতির সম্পৃক্ত ছিল, ফেসিবাদ বিরোধী আন্দোলন, ধারাবাহিক আন্দোলনের সাথে সম্পৃক্ত ছিল, তাদের ভিতরে আসলে পলিটিক্যাল কোনো আকাঙ্ক্ষাও ছিল না, আর্থিকভাবে লাভবান হওয়ার কোনো আকাঙ্ক্ষা ছিল না। কারণ কেউ বিশ্বাসই করেনি, কারো বিশ্বাসের কোনো একটা জায়গাতেও ছিল না যে
এই এমন একটি শক্তিশালী ফ্যাসিস্ট সরকারের পতন হতে পারে। সেই জায়গা থেকে আমি মনে করি যে শিক্ষার্থীরা তাদের আস্থাশীল এবং বিশ্বাসযোগ্য নেতৃবৃন্দকেই বেছে নিবে। ধন্যবাদ। এই ছাত্র দলের যে একটা প্রভাব আছে সারা বাংলাদেশে, ছাত্র দল বলি, বিএনপি বলি, যুব দল বলি, এক কথায় বিএনপি একটি বড় রাজনৈতিক দল। সবারই একটা প্রত্যাশা, ওই যে বললেন যে আসলে তারা বিশৃঙ্খলা সৃষ্টি করে কিনা, আধিপত্যবাদের যে রাজনীতি কিংবা লেজুর ভিত্তির যে রাজনীতি, কিংবা লেজুর ভিত্তি আমরা বলি যাই বলি না কেন, এক কথায় স্বার্থকেন্দ্রিক যে সংঘর্ষের জায়গাগুলো, ক্যাম্পাস কেন্দ্রিক, সেই জায়গাগুলো একটা শঙ্কা ছিল মানুষের মধ্যে। সেই জায়গাটায় ছাত্রদল, আপনি একেবারে পিন পয়েন্টে বলবেন যে সেই জায়গাটায় ছাত্রদল কি পুরোপুরি সফল হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রিক, ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস কেন্দ্রিক রাজনীতি? দেখেন, ছাত্র রাজনীতি যারা আমরা বিভিন্ন সংগঠন, তাদের দুইটা বিষয় কিন্তু থাকে। একটা হলো যে আমরা ছাত্রদের নিয়ে রাজনীতি করতেছি, ছাত্রদের নিয়ে কাজ করতেছি, ছাত্রদের সংগঠন, ছাত্রদের বিভিন্ন ইস্যু নিয়ে, বিভিন্ন বিষয় নিয়ে আমরা রাজনীতি। তার পাশাপাশি আমাদের প্রত্যেকটা ছাত্র সংগঠনই একটা রাজনৈতিক আদর্শ আছে। আমরা রাজনৈতিকভাবে কোনো একটা আইডিওলজিকে ফলো করি এবং এই আইডিওলজি ফলো করতে গিয়ে আমাদের একটা জাতীয় রাজনীতির সাথে আমাদের অ্যাফিলিয়েশন আছে এবং ছাত্রদল সব বাংলাদেশের প্রায় প্রতিটি ছাত্র সংগঠনের একটা অ্যাফিলিয়েশন আছে। কিন্তু সেই জায়গা থেকে আমার কাছে যেটা ব্যক্তিগতভাবে মনে হয় যে আমরা ছাত্ররা দুটো বিষয়কে সামনে রেখে ছাত্রদল রাজনীতি করছে। এক নম্বর হলো ছাত্রদের নিয়ে কাজ করা, ছাত্রদেরকে রাজনীতি সচেতন করা, ছাত্রদের মধ্যে নেতৃত্বের গুণাবলী সৃষ্টি করা, একই সাথে সাথে ছাত্রদের মধ্যে বাংলাদেশি জাতীয়তাবাদের যে আদর্শ সেটার প্রসার করা। এবং আমি মনে করি যে এই প্রচার এবং প্রসারের করার ক্ষেত্রে আমরা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের যে প্রতিষ্ঠিত আদর্শ, তার যে দেখানো যে রাষ্ট্রচিন্তা, তার যে দর্শন, সেটাকে আমরা অনুসরণ করছি। এবং সেই অনুসরণ করার ক্ষেত্রে আমার কাছে মনে হয় না যে কোনো জায়গা থেকে জাতীয় রাজনীতির কোনো প্রভাব ছাত্রদল এখন পর্যন্ত ক্যাম্পাসগুলোতে কোনোভাবে রেখেছে। এবং সামনের দিনগুলোতেও আমরা কিন্তু অঙ্গীকারবদ্ধ যে কোনোভাবে জাতীয় রাজনীতির কোনো ধরনের প্রভাব আমরা ক্যাম্পাস সহ কোনো জায়গাতেই ছাত্রদের মাধ্যমে কোনো ধরনের প্রভাব সৃষ্টি করব না, এটা আমাদের অঙ্গীকার। আপনারা দেখেছেন, হয়তো আপনারা জানেন যে আমাদের 5ই আগস্টের গণ অভ্যুত্থান পরবর্তী যে শিক্ষার্থীদের আকাঙ্ক্ষা, সেই আকাঙ্ক্ষা পূরণের জন্য আমাদের কিছু অঙ্গীকার আমরা করেছিলাম আমাদের এই প্রোগ্রামে, ছাত্রদলের সমাবেশ থেকে। সেই অঙ্গীকার নামাতে কিন্তু এগুলো স্পষ্টভাবে লেখা আছে যে আমরা শিক্ষার্থীদের নিয়ে রাজনীতি করি, শিক্ষার্থী নিয়ে কাজ করি। জাতীয় রাজনীতির সরকারের যেই ক্ষমতায় আসুক না কেন, আমরা এটা সবার আগে এনশিওর করব যে জাতীয় রাজনীতির নগ্ন প্রভাব যেটা বিগত সময় আমরা দেখেছি, সেটা আর সামনের দিনে আমরা হতে দিব না, আমরা নিজেরাও করব না, আমরা কাউকেও এই ধরনের অপরাজনীতি করার সুযোগ দিব। ধন্যবাদ। আপনি কি প্রথমবার ডাকসুতে নির্বাচন করছেন নাকি এর আগেও করেছেন? হ্যাঁ, আগেও আমি 2019 সালে ডাকসুতে অন্য একটি প্যানেল থেকে জিএস নির্বাচন। কোন প্যানেল থেকে? আমি ওই সময় একটি সংগঠনের সাথে সম্পৃক্ত ছিলাম, ওই সংগঠন থেকে জিএস নির্বাচন করেছিলাম। তাহলে আপনি ছাত্র দলে যোগ দিলেন কত সালে? 2022 সালের জানুয়ারি দিকে। মানে এত সংগঠন আছে, আপনি ওই সময় একটা সংকটময় মুহূর্ত, কেউ জানি না যে আসলে বিএনপি, ছাত্রদল, যুবদল এদের ভাগ্যে কি আছে, এরকম একটা প্রেক্ষাপটে আসলে ছাত্রদল কেন বেছে নিলেন? দেখেন, সরকারি দলে যেতে পারতেন। সেটা আমাদের যে রাজনীতির, আমাদের যে প্রজন্ম, আমরা কিন্তু হেফাজত পরবর্তী একটা প্রজন্ম। আমাদের প্রজন্মে আমি যখন ক্লাস 10-এ পড়ি, তখন কিন্তু বাংলাদেশে দুটো বড় ধরনের ঘটনা ঘটেছে। যে একটি হয়েছিল শাহবাগ আন্দোলন এবং তার ঠিক পরপরইতে হেফাজত আন্দোলন, যেটা শাপলা চত্বরে একটা মেসাকারের শিকার হয়েছিল বাংলাদেশের আলেম সমাজ। তো এই দুটো ইভেন্টের কিন্তু একটা প্রভাব আমাদের সময়কার প্রজন্মের উপর পড়েছিল অবশ্যই, যার ফলে কিন্তু আমরা সেই ছোটবেলা থেকেই, যদিও আমাদের বেড়ে ওঠা, পড়াশোনা সবকিছুই কিন্তু ফেসিবাদের সময়, আমরা কিন্তু ফেসিস্ট প্রোপাগান্ডার ভেতরেই জন্ম নিয়েছি। এই দুটো ইভেন্টের পরপরই কিন্তু আমাদের ভিতরে, এই প্রজন্মের ভিতরে অ্যান্টি ফেসিস্ট বা হাসিনা সরকারের বিরুদ্ধে যে একটি আন্দোলন করতে হবে বা সরকারকে পতন করতে হবে, ছোট বয়সে যে আমাদের ভিতরকার সেই বিষয়টা কাজ করেছে। এই ছোট বয়স থেকে আমি ক্লাস 10 থেকে আমার রাজনীতির বোঝাপড়ার একটা মূল জায়গা দখল করেছিল যে এই আওয়ামী সরকারের পতন ঘটাতে হবে। এবং আমি একটা সংগঠনের সাথে সম্পৃক্ত হই এবং সেই সংগঠনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সভাপতিও ছিলাম আমি।
কিন্তু আমার কাছে মনে হয়েছিল 2022 সালের দিকে আমার কাছে মনে হয়েছিল যে আমি যে সংগঠনটা করছি সেটার তার মাধ্যমে ফ্যাসিস্ট হাসিনার পতন ঘটানো এটা খুবই সংকীর্ণ একটা পরিসর। তার থেকে আমার কাছে এটার থেকে বেটার অপশন ছিল ছাত্রদল সে সময়। যদিও আমি ওই সংগঠন করার সময় আমি ক্যাম্পাসে প্রবেশ করতে পারতাম, ক্লাস করতে পারতাম, পরীক্ষা দিতে পারতাম, সরকারের সহযোগী ছিল অনেকটা। হ্যাঁ, এটা সহযোগিতা, এটা খুব একটা বড় সরকারের বিরুদ্ধে যেত না, কিন্তু আমার রাজনীতির মূল ফোকাসটাই ছিল সরকারের বিরুদ্ধে। যখন আমি দেখলাম যে আমার এই জায়গায় থেকে আমি ফ্যাসিস্ট হাসিনার বিরুদ্ধে আমি ওইভাবে আন্দোলন করতে পারছি না বা ওই ভোকাল হয়ে উঠতে পারতেছি না, তখন আমার কাছে মনে হয়েছে যে ছাত্রদল এটা বেটার অপশন। এবং শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের রাজনৈতিক দর্শন আমি যখন জানা শুরু করি বা পড়া শুরু করি, তখন আমার কাছে মনে হয়েছে এটাই আমার রাজনীতি এবং এই রাজনীতি নিয়ে আমাকে সামনে এগিয়ে যেতে হবে। তো এই বোঝাপড়া থেকে আমি কিন্তু একটা অনিশ্চিত ভবিষ্যতের দিকে পা বেড়েছি। কারণ আমি ওই সময় দূরের কথা, আমি 4 আগস্ট পর্যন্ত জানতাম না যে 5ই আগস্টের মতো একটা ইভেন্ট ঘটবে। এই আমার জীবদ্দশায় হাসিনা সরকারের মতো এত শক্তিশালী একটি সরকারের পতন হবে, এই অনিশ্চয়তার মধ্যে দিয়ে কিন্তু ছাত্রদলে যোগদান করেছি। এবং ছাত্রদলে যোগদানের পরে বেশ কয়েকবার ছাত্রলীগের হামলার মাধ্যমে আমি ক্যাম্পাস থেকে বিতাড়িত হয়েছি এবং আমি ক্লাস এবং পরীক্ষাও দিতে আসতে পারিনি। এবং পরীক্ষা দিতে এসে এই ছাত্রদলে যোগদানের পরে আমি আমার পরীক্ষা অ্যাটেন্ড করতে এসে হামলার শিকার হয়েছিলাম। তো এই সব কিছু নিয়ে আমার কাছে যেটা মনে হয়েছে যে যখন আমি আমার ফ্যাসিস্ট হাসিনার পতনের প্রশ্ন আসে, সেখানে একটা আপোষহীন নেতৃত্বের প্রয়োজন এবং আপোষহীন সংগঠনের প্রয়োজন। সেই জায়গা থেকে আমাকে ছাত্রদল এখন এক কথায় বলবেন, আপনি যে উদ্দেশ্য, যে স্বপ্ন নিয়ে ছাত্রদলে যোগ দিয়েছিলেন, আপনি বললেন শহীদ জিয়ার আদর্শ, কিন্তু মনে হয়েছে যে ফ্যাসিস্টকে মোকাবেলা করতে এই ছাত্রদল একটা প্ল্যাটফর্ম আমার কাছে মনে হয়েছে। আপনি যে স্বপ্ন বা ইচ্ছা নিয়ে এই সংগঠনে এসেছিলেন, আপনি কি মনে হয় এখনো সঠিক পথে আছেন বা আপনার স্বপ্ন বাস্তবায়ন হয়েছে? নিঃসন্দেহে আমি মনে করি যে বাংলাদেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্ব রক্ষার জন্য যে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান আমাদেরকে যে রাজনৈতিক দর্শন দিয়ে গেছে, সেটার থেকে উত্তম কোনো রাজনৈতিক দর্শন এখন পর্যন্ত বাংলাদেশে আসেনি। এবং আমার কাছে দৃঢ় বিশ্বাস তারেক রহমানের নেতৃত্বে সেই শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ নিয়ে যদি আমরা আমাদের প্রত্যেকটি সংগঠন এবং ছাত্রদল যদি সেই নেতৃত্ব তৈরি করতে পারে, যারা সেই শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শকে এগিয়ে নিয়ে যাবে, আমি মনে করি যে ছাত্রদল শুধু অতীতে যেভাবে 90 এবং 24-এ ছাত্রদল একটি বড় ভূমিকা পালন করেছে, ঠিক সামনের দিনেও বাংলাদেশের যে কোনো সংগঠনে ছাত্রদল সবার আগে জীবন দিবে এবং লড়াই করবে। কিন্তু এবারের যে নির্বাচন ডাকসুতে, সেই নির্বাচনটা কিন্তু একটু ভিন্ন, গতানুগতিক নির্বাচন না। এখানে সরকারি দলকে ফেস করতে হচ্ছে না, সরকারি দলের কোনো প্যানেল নাই বা সরকারি দল বড় একটা প্রতিপক্ষ নাই, কিংবা আপনারা যারা আছেন এন্টি গভর্নমেন্ট সেন্টিমেন্টের কারণে কোনো ভোট পাচ্ছেন না। কিন্তু আগে সরকারি দল থাকলেও এন্টি গভর্নমেন্ট সেন্টিমেন্টের একটা ভোট কিন্তু থাকতো। আমরা দেখেছি যে সেই 19-এর নির্বাচনে, যদিও সেই নির্বাচন নিয়ে বিতর্ক আছে, জিএস আসলে নির্বাচিত হয়েছে কিনা ছাত্রলীগের প্যানেল থেকে, সে নিয়ে প্রশ্ন আছে। কারণ আমরা যতদূর ভেতরে শুনেছিলাম যে পুরো প্যানেলে ভিপি নুরেরা ভোট ছিনিয়ে নেওয়া হয়েছে, পরে ভোট বাক্স কিন্তু পাওয়া গেছে বাগানে, বিতর্ক আছে। সেখানে কিন্তু এন্টি গভর্নমেন্ট সেন্টিমেন্ট, আপনি যেমন বললেন 15, 16, 17 বছরের যে একটা মানুষের যে একটা আকাঙ্ক্ষা, সেইটি থেকে কিন্তু এখন কিন্তু সেই সেন্টিমেন্ট পাচ্ছেন না। এখন চ্যালেঞ্জটা কিন্তু আদর্শের। হ্যাঁ, আপনার আদর্শ কেমন, তার আদর্শ কেমন, কে কাকে টানতে পারে আদর্শের, এই চ্যালেঞ্জটা আসলে মোকাবেলা করে ছাত্রদল কেন, ছাত্রদল কর্মী হিসেবে কেন মনে করছেন যে আপনারা বিজয়ী? দেখেন, আমি আসলে যেটা মনে করি যে আমাদের যে বিশ্ববিদ্যালয়ের প্রধান স্টেক হোল্ডার কিন্তু শিক্ষার্থীরা। আপনি যদি একটি বিশ্ববিদ্যালয় থেকে শিক্ষার্থীদেরকে সরিয়ে নেন, ওটার বিশ্ববিদ্যালয় থাকে না। এখানে শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা, কর্মকর্তী সবকিছু কিন্তু শিক্ষার্থীকে কেন্দ্র করে। কিন্তু আমি দেখেছি যে দীর্ঘ এত বছর শিক্ষার্থীদের কোনো ভয়েস না থাকায়, প্রতিনিধি না থাকায় কিন্তু শিক্ষার্থীদেরকে সুযোগ সুবিধাকে সামনে রেখে কিন্তু কোনো সিদ্ধান্ত হচ্ছে না। এই সকল ধরনের সিদ্ধান্ত কিন্তু একটি পক্ষ শিক্ষার্থীদের উপর চাপিয়ে দিচ্ছে। শিক্ষার্থীদের কোনো মতামত বা তাদের পক্ষ থেকে কোনটা সুযোগ সুবিধার যে ভেদাভেদ, সেটা কিন্তু দেখা হচ্ছে না। সেই জায়গা থেকে
যে এখানে সবচেয়ে বড় প্রশ্ন যেটা দাঁড়াবে, আপনি যেটা বললেন যে কোনো সরকারি দল নেই বা সরকারি দলের কোনো নির্যাতন নেই বা সরকার বিরোধী কোনো বক্তব্য এখানে আসলে রাজনীতিতে বড় ধরনের ইফেক্ট করবে না। আমি মনে করি যে গোটা রাজনীতিটাই, গোটা ডাকসু নির্বাচনটাই নির্ভর করতেছে যে আমি কতটা স্টুডেন্টের জন্য ভোকাল হিসেবে কাজ করতে পারবো। সেই জায়গা থেকে আমি মনে করি যে ছাত্রদল যে প্যানেল দিয়েছে সেখানে প্রত্যেকটা শিক্ষার্থী, প্রত্যেকটা আমি মনে করি ছাত্রদল যে প্যানেল দিয়েছে সেখানে প্রত্যেকটা প্রার্থী শিক্ষার্থীদের সেই ভয়েস হিসাবে, শিক্ষার্থী বান্ধব প্রতিনিধিত্ব হিসাবে অন্যদের তুলনায় অপেক্ষাকৃত অধিক যোগ্য। সেই জায়গা থেকে আমি মনে করি শিক্ষার্থীরা তাদের এই পছন্দের প্রার্থীদেরকে করবে, নির্বাচিত করবে। যদি দেখেন কখনো ছাত্রদল আসলে এই রাস্তায় নাই, এই পথে নাই, হতে পারে না, ধরেন দল ক্ষমতায় আসলো, ধরে নিলাম, তখন আসলে আপনি কি চাইবেন বা কি করবেন? দেখেন, আমাদের কথা হলো যে ছাত্রদল আসলে কারা? আমরা যারা ছাত্রদল করি তারাই কিন্তু ছাত্রদল। আমরা যদি সঠিক থাকি ছাত্রদল সঠিক থাকবে। আমরা যদি অপরাজনীতির আশ্রয় নিই তাহলে ছাত্রদল অপরাজনীতি না। ছাত্রদল বা সংগঠন, দল কিন্তু তার প্রত্যেকটি নেতাকর্মীকে নিয়েই গঠিত হয়। এটা কিন্তু আলাদা কোনো আইডেন্টিটি নাই, এর আলাদা কোনো সত্তা না। আমাদের সবার সম্মিলিত সত্তাই হলো ছাত্রদল। যেহেতু আমি একটা ছাত্রদলের দায়িত্বের জায়গায় আছি, ছাত্রদলের একটি পদে আমি হোল্ড করতেছি, সে জায়গায় আমি মনে করি যে ছাত্রদলকে এই সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়া বা অপরাজনীতি থেকে মুক্ত করার দায়ভার আমার হয়েছে এবং ছাত্রদলের সাথে সম্পৃক্ত প্রত্যেকটি নেতাকর্মী রয়েছে। সেই জায়গা থেকে অবশ্যই আমার সেই ধরনের ইফেক্ট থাকবে, যে সেই ধরনের কার্যক্রমই থাকবে যেন ছাত্রদল এবং ছাত্রদলের নেতৃত্বে বাংলাদেশ যেন কোনোভাবেই পথ না হারায় এবং বিগত দিনের ফেসিবাদের সময় যে ধরনের অপরাজনীতির শিকার আমরা হয়েছি সেই ধরনের অপরাজনীতির শিকার যেন অন্য কেউ না হয়। রাত পোহালেই আপনাদের বোধহয় নির্বাচনের কার্যক্রম শুরু হবে বোধহয়, আপনাদের আরো একদিন পরে, পরশুদিন আপনাদের নির্বাচনের কার্যক্রম, আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হবে। নির্বাচন কমিশন ঘোষিত, নির্বাচন কমিশনের দায়িত্ব যারা রয়েছে, পাশাপাশি বিভিন্ন প্যানেল, এদের প্রতি, আইন শৃঙ্খলা পরিস্থিতির দায়িত্বে যারা থাকবে, এদের প্রতি আপনার আহ্বান কি থাকবে? বিষয়টা হলো যে আমরা দেখেছি যে নির্বাচন কমিশন বা যারা নির্বাচন পরিচালনার দায়িত্বে আছে তাদের প্রতি অবশ্যই আহ্বান থাকবে তারা যেন যে আইন তারা প্রণয়ন করেছে, যে বিধিমালা সে প্রণয়ন করেছে, সেটা যেন প্রার্থীরা সঠিকভাবে সঠিক নিয়ম অনুযায়ী তারা সেই বিধি অনুযায়ী প্রচারণা কার্যক্রম করে, সেটার দিকে তাদের সজাগ দৃষ্টি থাকা। এবং প্রার্থীদের প্রতি সে আহ্বান থাকবে যে আমরা একে অপরের প্রতি প্রতিযোগিতামূলক সম্পর্ক রাখবো, একজন আরেকজনের সাথে প্রতিযোগিতা করব। শিক্ষার্থীরা আমাদেরকে সিদ্ধান্ত নেবে যে তাদের প্রতিনিধিত্ব কারা করবে। সেই ক্ষেত্রে আমরা একে অপরের প্রতি কোনো ধরনের বিদ্বেষপূর্ণ কোনো মনোভাব রাখবো না এবং সহযোগিতামূলক এবং বন্ধুত্বসুলভ সম্পর্কের মাধ্যমেই আমরা ঐক্যবদ্ধভাবে একটি সুন্দর, সাবলীল এবং একটি ঐতিহাসিকভাবে যেন এটি একটি স্মৃতি হিসাবে থাকে আমাদের সকলের মনে, এবং সামনের দিনের ডাকসু সহ বাংলাদেশের যে কোনো নির্বাচনের ইভেন্টের জন্য এটি একটি আদর্শ হিসাবে উপস্থাপন করতে পারি, সেই জায়গাটি সবাই এনশিওর করবে। এটাই একটা ভালো ডাকসু নির্বাচন, অবশ্যই নিঃসন্দেহে সবকিছু মিলিয়ে। আমরা এই কালো টাকার একটি আশঙ্কা করছি যে নির্বাচনে কালো টাকার একটি প্রভাব চলে আসতে পারে নির্বাচনী কার্যক্রম। আপনি কি মনে করেন আসলে এই ধরনের প্রভাব যদি থাকে? এই কালো টাকার প্রভাব, কালো টাকা বলতে কি টাকা আসলে বুঝতে পারছি, এটা তো শিক্ষার্থীদের টাকা না, না বুঝছি, বাইরে থেকে সাদা হোক কালো হোক, মানে একটা অবৈধ টাকা। আমার কাছে যেটা মনে হয় যে এই ধরনের কার্যক্রম যদি বিশ্ববিদ্যালয়ে না ঘটে, অবশ্যই এই ক্ষেত্রে প্রশাসনকে সজাগ দৃষ্টি রাখতে হবে যেন কোনো প্রার্থী এই ধরনের সুযোগ না নিতে পারে, কোনো প্রার্থী যেন অবৈধভাবে, অবৈধ কোনো প্রক্রিয়ায় যেন নির্বাচনকে কোনোভাবে প্রভাবিত করতে না পারে। সেক্ষেত্রে নির্বাচন কমিশন সহ যারা দায়িত্বে আছে নির্বাচন পরিচালনা, তাদেরকে সজাগ দৃষ্টি রাখতে হবে এবং অভিযোগ পাওয়ার পরে তাদেরকে আইনানুগ বিধি অনুযায়ী ব্যবস্থা নিতে হবে। এটা যদি অটুট থাকে তাহলে আমি মনে করি যে নির্বাচনে এই ধরনের কোনো ঘটনা ঘটবে না। সবশেষ প্রশ্ন, আসলে আপনার প্যানেল এবং আপনি বিজয় হওয়ার ব্যাপারে আসলে কতটা আশাবাদী? শতভাগ আশাবাদী। আমি মনে করি যে শিক্ষার্থীরা তাদের জন্য
যেই প্যানেল বা যারা যে নেতৃবৃন্দ তাদের জন্য কাজ করবে, তাদের কথা চিন্তা করবে এবং তাদেরকে এগিয়ে নিয়ে যাবে, সেই প্যানেল কি তারা পছন্দ করবে এবং 9 তারিখ তারা সেই প্যানেল কি ভোট দিবে। এবং আমি মনে করি যে আমরা যারা ছাত্রদল মনোনীত যে প্যানেল আছি বা প্রার্থী আছি, তারা প্রত্যেকের জায়গায় যে জায়গায় তারা নির্বাচন করছে সেই পদে তারা প্রত্যেকেই যোগ্য এবং অন্যান্য প্যানেলের তুলনায় কোনো অংশেই কম না। সেই জায়গা থেকে আমি আশা করি এবং শতভাগ আশা করি যে আমাদের শিক্ষার্থীরা আমাদের কি পছন্দ করবে এবং 9 তারিখ তাদের ভোটের মাধ্যমে তারা তাদের সিদ্ধান্ত জানিয়ে দিবে। অসংখ্য ধন্যবাদ মোহাম্মদ মাহমুদুল হাসান আপনাকে, আপনি আমাদের মাঝে এসে আপনি আলোচনায় অংশ নিয়েছেন। ধন্যবাদ আপনাকেও। সুপ্রিয় দর্শক, আমাদের আলোচনা আজকের মতো এখানে শেষ করতে হচ্ছে। অন্য কোনো সময় অন্য কোনো অতিথিকে নিয়ে আপনাদের সামনে হাজির হব। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর নিরাপদেই থাকুন। ধন্যবাদ।